কখনো কি ভেবে দেখেছেন যে ব্যাংক রোজগার করে কিভাবে? কারণ আপনি যত টাকা ব্যাংকে জমা রাখেন সেই তত টাকাই আপনি তুলে নেন। এছাড়া ব্যাংক আপনাকে সুদও দেয়, মানে ব্যাংক আপনাকে আপনার পুরো টাকাটাও দেয়, সাথে সুদও দেয়। এছাড়া আপনাকে পরিষেবা দেওয়ার জন্য ব্যাংকে অনেক কর্মচারী কাজ করেন। ব্যাংক তাদেরকেও তাদের বেতন দেয়। কিন্তু প্রশ্ন হলো, ব্যাংক আপনাকে আপনার আসল দিচ্ছে, আপনাকে সুদ দিচ্ছে, কর্মচারীদের বেতন দিচ্ছে, তাহলে ব্যাংক রোজগার করে কিভাবে? চলুন আজকের এই ভিডিওতে আলোচনা করি যে ব্যাংক কিভাবে রোজগার করে এই বিষয়ে। আমরা অনেকেই মনে করি যে আমরা যে টাকা ব্যাংকে জমা রাখি, ব্যাংক সেই সমস্ত টাকা নিয়ে একটা বড় মজবুত ট্যাঙ্কে রেখে চাবি লাগিয়ে দেয়। সিনেমাতেও এমন দৃশ্য দেখা যায়, কিন্তু বাস্তবে এমনটা হয় না। বাস্তবে ব্যাংক কিভাবে কাজ করে, ব্যাংক কিভাবে প্রফিট জেনারেট করে, এই সমস্ত বিষয় নিয়ে চলুন আলোচনা করি। প্রথমে জেনে নিই যে ব্যাংক কিভাবে কাজ করে। দেখুন, ব্যাংক একটি বাড়ির মতো, যে বাড়িতে দুটো জানালা আছে। একটি জানালাতে মানুষজন ব্যাংকে টাকা জমা দেয় এবং সেখান থেকে টাকা তোলেন। আর দ্বিতীয় নম্বর জানালা রয়েছে, যেখানে ব্যাংক মানুষকে লোন দেয় বা বিভিন্ন জায়গাতে লোন দেয় ও ইনভেস্ট করে। যে টাকা আপনি ব্যাংকে জমা দেন, ব্যাংক আপনাকে সেই টাকার সুদ দেয় এবং সেই টাকা ফিরিয়ে দেয়। আর দ্বিতীয় জানালাতে ব্যাংক যে সমস্ত টাকা ইনভেস্ট করে সেই সমস্ত টাকা থেকে সুদ পায়। ব্যাংক যদি লোন দেওয়া বা ইনভেস্ট করা বন্ধ করে দেয়, তাহলে ব্যাংকটাই বন্ধ হয়ে যাবে, ব্যাংক চালানো সম্ভব হবে না। চলুন এবারে এক এক করে আলোচনা করি যে কিভাবে ব্যাংক রোজগার করে। ব্যাংকের রোজগারের একটি বড় রাস্তা হলো লোন দেওয়া। ব্যাংক মানুষকে লোন দেয় এবং তার বদলে সুদ নেয়। সাধারণত কোনো ব্যক্তি যখন ব্যাংকে টাকা জমা রাখেন, তখন ব্যাংক ওই ব্যক্তিকে প্রায় 5% মতো সুদ দেয়। মানে কোনো ব্যক্তি ব্যাংকে টাকা জমা রাখলে ব্যাংক ওই ব্যক্তিকে প্রায় 5% মতো বা কিছু কম বেশি সুদ দেয়। কিন্তু কোনো ব্যক্তি যখন ব্যাংক থেকে লোন নেয়, তখন ব্যাংক ওই ব্যক্তির থেকে প্রায় 10% মতো সুদ নিয়ে নেয়। মানে কোনো ব্যক্তিকে যখন ব্যাংক সুদ দেয় আর কোনো ব্যক্তির থেকে লোনের মাধ্যমে ব্যাংক যখন সুদ তুলে নেয়, ব্যাংক প্রায় ডবল সুদ নিয়ে নেয়। ফলে ব্যাংকের রোজগার করার একটা বড় রাস্তা হলো লোন থেকে সুদ আদায় করা। আচ্ছা, তখন কি হবে যে যদি কোনো ব্যক্তি ব্যাংক থেকে লোন নিয়ে ব্যাংকে লোন ফেরত না দেয়, তখন ব্যাংক কি করে? এমন ঘটনা ব্যাংকের জন্য খুবই ক্ষতিকর হয়ে থাকে। বেশ কিছু ব্যাংক লোনের টাকা ফেরত না পাওয়ার কারণে প্রায় পথে এসে গিয়েছিল। যেমন 2020 সালে ইয়েস ব্যাংক প্রায় পথে এসে গিয়েছিল। 2010 সালে আইসিআইসিআই ব্যাংক এমনই অভিজ্ঞতা করেছে। এছাড়াও 2018 সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথেও প্রায় এমনই ঘটনা ঘটেছিল। কোনো ব্যক্তি যখন ব্যাংকে লোন ফেরত না দেয়, তখন ব্যাংক প্রথমে ওই ব্যক্তির সাথে যোগাযোগ করার চেষ্টা করে। ব্যাংক ওই ব্যক্তির সাথে যোগাযোগ করার পরেও যদি ওই ব্যক্তি ব্যাংকে লোন ফেরত না দেয়, তখন ব্যাংক ওই ব্যক্তির বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেয়। এছাড়া ব্যাংক যদি ওই ব্যক্তির নামে কোনো জিনিস ব্যাংকে জমা থাকে, জায়গা, জমি, গহনা ইত্যাদি যদি কোনো জিনিস জমা থাকে, তখন ব্যাংক নির্দিষ্ট প্রোটোকলের মাধ্যমে ওই সমস্ত জিনিসকে নিলামে বিক্রি করে দেয়। এইভাবে ব্যাংক লোনের টাকা তুলে নেয়। কিন্তু এতগুলো পদ্ধতির পরেও যদি ব্যাংক টাকা তুলতে না পারে, মানে রিকভার করতে না পারে, তখন ব্যাংক ওই টাকাকে ব্যাড ডেট বলে গণ্য করে। এটিকে ব্যাংকের লস হিসেবেই ধরা হয়। যখন কোনো ব্যক্তির কাছ থেকে ব্যাংক কোনোভাবেই লোনের টাকা তুলতে পারলো না, তখন ওই টাকাকে ব্যাংক ব্যাড ডেট বলেই গণ্য করে নেয়। মানে এটা ব্যাংকের এক প্রকারের লস হয়ে যায়। দ্বিতীয় হলো ইনভেস্টমেন্ট ইন বন্ডস। ব্যাংক সাধারণত সরকারি এবং বেসরকারি বন্ডসে ইনভেস্ট করেও প্রচুর আর্নিং করে। সাধারণত সরকারি ব্যাংকে ইনভেস্ট করা বেশি সেফ হয়। 3 নাম্বার হলো ইকুইটি ইনভেস্টমেন্ট। ব্যাংক স্টক মার্কেটে ইকুইটি সেল পারচেজের মাধ্যমে প্রচুর আর্নিং করে। হ্যাঁ, এটা ঠিক যে স্টক মার্কেটে সেল পারচেজের মাধ্যমে আর্নিং অনেক বেশি করা যায়, তবে সরকারি বন্ডে যেমন ইনভেস্ট করলে বেশি সেফ হয়, একইভাবে স্টক মার্কেটে ইনভেস্ট করা অনেক বেশি রিস্কি হয়। এখানে টাকা মরে যাওয়ারও সম্ভাবনা থাকে। 4 নাম্বার হলো ব্যাংক রিয়েল এস্টেটে ইনভেস্ট করেও অনেক আর্নিং করে। ব্যাংক কখনো রিয়েল এস্টেটে ডাইরেক্ট ইনভেস্ট করে, আবার কখনো ডাইরেক্ট না করে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টের মাধ্যমেও ব্যাংক রিয়েল এস্টেটে
ইনভেস্ট করে। এখান থেকেও ব্যাংক মোটা অর্থ জেনারেট করে। 5 নাম্বার হলো ইন্টার ব্যাংক মার্কেট। মানে কি, ব্যাংক অন্য ব্যাংককেও টাকা ধার দেয়, এর মাধ্যমেও ব্যাংক ওই ব্যাংক থেকে সুদ পায়। 6 নাম্বার হলো ফিজ অ্যান্ড চার্জেস। ব্যাংক সাধারণত আমাদের অ্যাকাউন্ট পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য অ্যাকাউন্ট মেনটেন্যান্স ফিজ নেয়। এছাড়াও এটিএম চার্জেস, পেনাল্টি ফিজ, চেক বুকস, লকার রেন্টালস, বহু ছোট ছোট ফিজ নেয়। এই ফিজগুলো খুবই ছোট হওয়ার কারণে আমাদের চোখে ধরা পড়ে না। ব্যাংক এভাবে বহু ছোট ছোট ফিজ নিয়ে থাকে। 7 নাম্বার হলো কমিশন অ্যান্ড সার্ভিস চার্জেস। ব্যাংক বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানি, মিউচুয়াল ফান্ডস কোম্পানি এদের প্রমোশন ও কাজ করার জন্য চার্জ নিয়ে থাকে। এছাড়া ইন্টারন্যাশনাল কারেন্সি এক্সচেঞ্জ করলেও ব্যাংক চার্জ নিয়ে থাকে। এরপরের অর্থাৎ 8 নাম্বার হলো ডিজিটাল সার্ভিসেস। বর্তমান সময়ে ব্যাংকের কাছে একটি নতুন আর্নিং সোর্স তৈরি হয়েছে, সেটা হলো ডিজিটাল সার্ভিসেস, যার মাধ্যমে ডিজিটাল ট্রানজেকশন অ্যান্ড অনলাইন সার্ভিসের মাধ্যমেও ব্যাংক বিভিন্নভাবে চার্জ কেটে থাকে। যেমন একটি রিচার্জ করবেন, সেই রিচার্জের সাথে ব্যাংক টুক করে 3 টাকা যোগ করে দেবে। এই 3 টাকা ব্যাংকের চার্জ। যাই হোক, কয়েকটাই সোর্স বললাম যেগুলো থেকে ব্যাংক আর্নিং করে। এছাড়া ব্যাংক আরও কোন কোন সোর্স থেকে আর্নিং করে যদি আপনি জানেন তাহলে কমেন্ট করে জানান। যদিও এছাড়া বহু সোর্স রয়েছে যেগুলো থেকে ব্যাংক আর্নিং করে। যাই হোক, পুরো ভিডিওটা সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।